লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, আর হচ্ছে দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করো। লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও একজনে। লিঙ্কটা দ্রুত গ্রুপে দিয়ে সবাই জয়েন করতে বলো। একজনের লিঙ্ক দিয়ে বলো যে সবাই দ্রুত জয়েন করতে। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও, যে সবকিছু ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করো। ক্লিয়ার আছে, সব ক্লিয়ার। আমরা দেরি করব না, ক্লাস শুরু করে দিব। মাত্র 3 জন জয়েন করছে। সবাইরে বলো যে দ্রুত জয়েন করতে, একটা মেসেজ দাও, দ্রুত জয়েন করো সবাই। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকের ক্লাস যদি ক্লাসে থাকো, তোমার আর বাসায় যায় নতুন করে পড়া লাগবে না। যদি ক্লাসে ভালো করে মানে প্রথম তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করো, বাসায় নতুন করে পড়া লাগবে না। একদম সহজ অ্যান্ড ট্রিকি একটা ক্লাস, খুবই সহজ একটা ক্লাস। আচ্ছা, শুনতে পাচ্ছি, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই। তাহলে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতা, প্রথমে আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা, আধুনিক পদার্থবিজ্ঞান আগে পড়বো, পরে সেমিকন্ডাক্টর। কিছু থিওরি বিষয় আছে, এগুলো আমি বইলা দিব। আসলে সব থিওরি তো ওইভাবে পড়ানো যায় না, থিওরিগুলো আমি দিয়ে দিব যে এই থিওরিগুলো লাগবে আগের ক্লাসের মতো। দেখো আইনস্টাইনের আপেক্ষিকতা। তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার ক্ষেত্রে প্রথমে আছে কি? দৈর্ঘ্য সংকুচন। দৈর্ঘ্য সংকুচন, দৈর্ঘ্য সংকুচন মানে হচ্ছে গতির সাথে সাথে কি পাবে? দৈর্ঘ্য কমে যাবে। তার মানে গতি যত বাড়বে, দেখবা যে যে যত বেশি গতিতে চলে একে তত ছোট মনে হয়। রকেট অনেক গতিতে চলে, এই জন্য কিন্তু রকেটকে অনেক ছোট মনে হয়, ঠিক আছে? রকেট কিন্তু অনেক গতিতে চলে, রকেট কিন্তু এতটাও ছোট না, অনেক বড় একটা রকেট। তাহলে গতির সাথে সাথে দৈর্ঘ্য কি হয়? কমে, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন। তাহলে দেখো, তার মানে গতিশীল অবস্থার দৈর্ঘ্য যদি এল হয় আর স্থির অবস্থার দৈর্ঘ্য যদি এল নট হয়, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস কত? বি স্কোয়ার বাই সি স্কোয়ার। রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই কি? সি স্কোয়ার। তাহলে দেখো এই ক্ষেত্রে এল হচ্ছে আমাদের গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর এল নট হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। তাহলে দেখো এল নট স্থির অবস্থার দৈর্ঘ্য, তাহলে বড় কে হবে? এল নটটা বড়। বড় হবে কে? এল নট বড় হবে, আর এলটা হবে কি? ছোট। আর ভি এর মানটা কিভাবে বের করব? 1 মাইনাস এল ডিভাইডেড বাই এল নট। নিচে হবে বড় মান, উপরে হবে ছোট মান, স্কয়ার গুণন হচ্ছে কি? সি। আরো শর্টলি যদি পড়ো, যদি এল নট এল এর এন গুণ হয়, এল নট যদি এল এর এন গুণ হয়, ভি ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস কত? 1 বাই এন স্কোয়ার সি। এল নট যদি এল এর এন গুণ হয়, তার মানে এলটাই তো বড়, আসো এল নটটা বড়, এলটা কি? ছোট। তাহলে এল নট যদি এল এর এন গুণ হয়, বেগ কিভাবে বের করবো? 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার গুণন কি? সি। দেখো আরো সহজ করে দেই, যে মেইনলি 2 আর 3 গুণের কথা বলা থাকে, যে এল নট এল এর 2 গুণ, অথবা উল্টাভাবে যদি বলে যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক, একই কথা। গতিশীলের দৈর্ঘ্য এল, স্থির অবস্থার দৈর্ঘ্যের কি? অর্ধেক, একই কথা বোঝাবে। আর এল নট মানে স্থির অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্যের 3 গুণ, এটা যে কথা। গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের 1/3, এটাও একই কথা। তাহলে দেখো যদি 2 গুণ হয়, সেই ক্ষেত্রে বেগের মান হবে √3/2c।
এটাকে আরো যদি ভাঙি তাহলে এটার মান আসবে কত 2.59 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। আর যদি 3 গুণ হয় সেই ক্ষেত্রে এই যে এখানে 3-এর মান যদি বসাও তুমি, 3-এর মান বসাইলে অ্যান্সার আসবে 2√2/3c গুণ ইকুয়াল টু হচ্ছে 2.83 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে একটা ট্রেন আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? রুয়েট 12-13 সবাই অ্যান্সার দাও তো। একটা ট্রেন আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? সবাই অ্যান্সার দাও। একটা ট্রেন আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? কুয়েটে আসছে 12-13-তে। তাহলে দেখো, কারো অ্যান্সার পাচ্ছি না। এখানে চলমানের ক্ষেত্রে দৈর্ঘ্য বলছে কি অর্ধেক, তাহলে আমাদের তো আমরা শিখছি অর্ধেক বা দ্বিগুণ যেটাই বলা থাকুক, চলমান দৈর্ঘ্য নিশ্চলের অর্ধেক যে কথা, নিশ্চল দৈর্ঘ্য চলমানের দ্বিগুণ একই কথা। এটা থাকলে অ্যান্সার হবে √3/2c। নাইমা বলছে √3/2c, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার কত হবে? যদি দ্বিগুণ হয় তাহলে দেখো ভি ইকুয়াল টু এই যে √1 - 1/2² মানে কত 4 গুণন সি, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত? তাহলে ইকুয়াল টু হচ্ছে √3 ডিভাইডেড বাই কত 2c, √3 সি ডিভাইডেড বাই 2, √3/2c, √3/2c, √3/2c। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তাহলে দেখো আমরা 2 গুণ বা অর্ধেক থাকলে অ্যান্সার হচ্ছে √3/2c, 3 গুণ থাকলে অ্যান্সার হচ্ছে 2√2 কত 3c। তাহলে দেখো আলোর বেগে চললে দৈর্ঘ্য কত হবে? যদি এটা আলোর বেগে চলে তাহলে দেখো আলোর বেগে চললে c² কাটা, তাহলে 1 - 1 = 0, 0 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 0। তাহলে আলোর বেগে চললে একটা চলমান দৈর্ঘ্য কত হবে? চলমান দৈর্ঘ্য l = কত হবে? l = 0 হবে। এটা হচ্ছে অনেকবার আসছে, এবার 19-20-এ 3বার আসছে। আলোর বেগে চললে দৈর্ঘ্য কত হবে? l = 0 হবে। আরেকটা ট্রিক আমরা এখনই শিখে নিব, যে বেগের মান যদি 0.6c হয় অথবা হচ্ছে 0.6c মানে হচ্ছে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা যদি হয় তাহলে এই যে 1 - v²/c², এটার মান আসবে 0.8। আর যদি বেগের মান 0.8c হয় তাহলে এই যে 8c মানেই হচ্ছে আসলে কত 3 × 8 = 24, এই যে এখানে একটা পয়েন্ট 2.4, 8c মানে 0.8c মানে হচ্ছে 2.4 × 10⁸ কত 8 মিটার পার সেকেন্ড। যে কোনো একটা বলা থাকলে এই পুরাটুকুর মান কত হবে 0.6। বেগ 0.8c হলে মান হবে 0.6, বেগ 0.6 হলে সি হইলে এটার মান হবে কত 0.8। এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া যখন করব এটা আমাদের লাগবে। তাহলে দেখো একটা 1 মিটারের একটি দণ্ড এত বেগে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? সবাই অ্যান্সার দিবে। 1 মিটারের দণ্ড 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে?
অ্যান্সারগুলো খুবই লেটে আসতেছে, আর হচ্ছে ক্লাসে মাত্র 5 জন। আচ্ছা ঠিক আছে, 5 জন ক্লাস করো। 6 জন। কারো অ্যান্সার নাই, তাহলে দেখো 1 মিটারের দণ্ড এত বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? তাহলে আমাদের গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কত হবে? এল ইকুয়াল টু এল নট গুণন বেগ, যেহেতু এটা আছে 0.6, তাহলে এল নটের মান কত হবে? 1 গুণন 0.6। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হচ্ছে? 0.6 মিটার। তাহলে হ্রাস কত হচ্ছে? ডিক্রিজ। ডিক্রিজ ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস 0.6 ইকুয়াল টু কত হবে? 0.4। 0.4 মিটার কমে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের ডিক্রিজটা বের করলে কত হচ্ছে? 0.4 মিটার। তাহলে 1 মিটারের দণ্ড 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? তাহলে দণ্ডের দৈর্ঘ্য হয়েছে কত? 0.6 মিটার। তাহলে কমছে কত? 0.4 মিটার। ফৌজি আর রোমান দুইটাই ভুল হয়েছে, 0.4 মিটার কমছে। এটা তো হয়েছে, এত হয়েছে, তাহলে কমছে কত? 1 থেকে মাইনাস করতে হবে। 0.6 থেকে কি করে দিছি? মাইনাস 0.4 হচ্ছে কমেছে। তাহলে 1 মিটারের একটি দণ্ড 2.4 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হলে দণ্ডের দৈর্ঘ্য 0.4 মিটার কমেছে। চার একবার 1 মিটারের দণ্ড এত বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? তাহলে দেখো দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে, এটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট গুণন এই 0.6টা কিভাবে পাইছি? এই যে এল নট গুণন কত আছে? এল নট গুণন 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই পুরাটার মান যখন আমাদের বেগের মান হবে 2.4 ইন্টু 10⁸, তখন এই পুরাটার মান আমরা কত বসাবো? 0.6 বসাবো। আমরা আর ক্যালকুলেশন করব না, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা একটু টাফ। তাই যখন এইটা বেগের মান এটা থাকবে, তখন এই পুরাটার মান হবে 0.6। এই জন্য এই পুরাটুকুর মান 0.6 বসায় নিছি। এল নটের মান আছে 1, পুরাটুকুর মান আছে 0.6। তাহলে 1 দিয়ে গুণ করলে দণ্ডের চলমান দৈর্ঘ্য কত হচ্ছে? দণ্ডের মেইন দৈর্ঘ্য ছিল কত? এল নট ছিল কত? 1। চলমান দৈর্ঘ্য কত হয়েছে? 0.6। কমছে কত? 0.4। এখন ক্লিয়ার কিনা ইসরাত? চলন্ত অবস্থায় একটা রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশ যায়? চলন্ত অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থার অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশ যায়? তাহলে অর্ধেক বলছে, অর্ধেক বলা মানে আসলে কি? চলমান অর্ধেক হওয়া মানে কি? স্থিরটা দ্বিগুণ হওয়া। চলমান অর্ধেক হওয়া মানে হচ্ছে স্থির দ্বিগুণ হওয়া। তাহলে স্থির যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমরা বি কত জানি? বি কত হবে? যদি এল নট ইকুয়াল টু 2L হয়, 2L হয়, তাহলে আমাদের ভি কত হবে? আমরা জানি √3 ডিভাইডেড বাই কত? 2C। এই √3/2 এর সি এর মান হচ্ছে আমাদের কত? 0.87C। এই 0.87কে আমাদের বলছে কত শতাংশ যায়। তাহলে আলোর বেগের কত শতাংশ? 100% দিয়ে গুণ করলে কত হবে? 87%। তাহলে আলোর বেগের 87% যায়। চলন্ত অবস্থায় একটা রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশ যায়? 87% যায়। 87%। তাহলে এটার অ্যান্সার দাও যে 1/3 হলে কত শতাংশ যাবে? তাহলে দেখো 1/3 যদি হয়, সেই ক্ষেত্রে মান কত আসবে? হয় 86.6% অথবা হচ্ছে 87%। 86 এটা আসলে 87 বলা হয়, 87 87%। তাহলে দেখো 1/3 যদি হয়, তার মানে এল নট ইকুয়াল টু 3L। এল ইকুয়াল টু 1/3 এল নট, এটা যে কথা, এটার এটা কি একই কথা, এটার এটা একই কথা, 3L। তাইলে আমরা বি কত হবে? 2√2 বাই কত? 2√2 ডিভাইডেড বাই 3C। আমরা আগেই শিখছি। তাহলে এটার মান আমাদের কত আসে? 0.9428C। তাহলে এটাকে পার্সেন্টে নিলে 94.28%। 94.28% কি? সি। যদি এল ইকুয়াল টু এল নটের 1/3 হয়,
তাহলে কত শতাংশ যাবে, আলোর বেগের কত শতাংশ যাবে? 94.28 c। আর যদি আলোর বেগে চলে সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সবার এল এর ব্যাপারটা ক্লিয়ার কিনা? দৈর্ঘ্য সংকোচন সবার ক্লিয়ার কিনা? দৈর্ঘ্য সংকোচন সবার ক্লিয়ার কিনা? অন্য গ্রুপের মেসেজে রিঅ্যাক্ট দিচ্ছে অথচ এখানে ক্লাসে নাই। গ্রুপে মেসেজে রিঅ্যাক্ট দিচ্ছে অথচ ক্লাসে নাই। খুবই ভালো। 94% ফৌজিয়া, ভেরি গুড। এটা যদি বুঝো তাহলে ভর আর সময়টাও একই জিনিস। এটা বুঝতে পারলে ভর সময় দুইটাই একই জিনিস। তাহলে দেখো, দৈর্ঘ্য কমে ভর আর সময় কি বাড়ে। আইনস্টাইনের আপেক্ষিকতা মতে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য কমে আর ভর আর সময় কি বাড়ে? ভর সময় বাড়ে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ভরের বৃদ্ধি। তাহলে সূত্রটা, গতির সাথে সাথে ভর কি হবে? বাড়বে। তাহলে দেখো, গতির সাথে সাথে ভর বাড়বে। তাহলে ভরের ক্ষেত্রে আমরা জানি m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কত? বি স্কোয়ার বাই সি স্কোয়ার। m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কত? বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আসি, তাহলে রেসপন্স নাই কেন ক্লাসে? ক্লাসে থাকলে একটু রেসপন্স না করলে তো বোঝা যায় না যে কে কে আছে ক্লাসে। দেখো, m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কত? বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আগে কি ছিল? গুণন। এখন কি? ভাগ। কারণ এটার ক্ষেত্রে গতিশীল অবস্থার ভরটা বেশি আর স্থির অবস্থার ভরটা কি? কম। তাহলে এই ক্ষেত্রে আমাদের উল্টা, এমটা বড়, এম নটটা কি? ছোট। তাহলে আগের মতোই নিচে বড়টা থাকবে, উপরে ছোটটা থাকবে। নিচে বড়টা, উপরে কি? ছোটটা। তাহলে আগের মতোই সেম। বেগের যেটা এন গুণ হইলে সূত্র কি? 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার গুণন কি? সি। তাহলে এম নটের দ্বিগুণ বা এম নট এম এর অর্ধেক, একই কথা। কারণ এই ক্ষেত্রে এমটা বড়। আগের ক্ষেত্রে কি ছিল? এল নট বড়, আর এই ক্ষেত্রে এম বড়। গতিশীলটা বড়। আগের ক্ষেত্রে এল এর ক্ষেত্রে ছিল স্থিতিশীলটা বড়। তাহলে দেখো, অর্ধেক হলে আমাদের বেগের মান সেম। আমরা জানি √3 বাই কত? 2c। অথবা এটা 87% সি, অথবা 0.87 সি, অথবা এটাকে লিখলে 2.59 গুণন 10⁸। এই সবগুলা মান আমরা জানা লাগবে। আর যদি 3 গুণ হয় বা 1/3 হয় সেই ক্ষেত্রে হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3c। মানগুলা সেম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত? 2.83 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি কত শিখলাম? 94% অথবা 0.94 কত? সি। যদি আলোর বেগে চলে সেই ক্ষেত্রে ভরটা কত হবে? আলোর বেগে চললে এই পুরাটুকু জিরো। এই পুরাটুকু আলোর বেগে চললে এই পুরাটুকু কি হবে? জিরো হবে। তাহলে দেখো, এম নট ডিভাইডেড বাই জিরো, তাহলে কত হবে? অসীম হবে। আলোর বেগে চললে একটা বস্তুর ভর অসীম হবে। আর আমরা শিখছি আলোর বেগে চললে একটা বস্তুর দৈর্ঘ্য হয় 0। এখন দেখো, তাহলে এটার ক্ষেত্রে অঙ্কগুলা সেম আর করাইলাম না, কারণ এই যে অর্ধেক হইলে আমরা অর্ধেক বা দ্বিগুণ হইলে অ্যান্সার এটাই আসবে। আর 3 গুণ বা 4 গুণ, 3 গুণ হইলে অ্যান্সার এরকম আসবে। ধরো 5 গুণ বললো, কুয়েটে আসছে, 5 গুণ হলে কত হবে? এটার অ্যান্সার দাও সবাই। সূত্র শিখাইছি না? এই যে এটা, এখানে 5 বসাবা, তাহলে এখানে করো কত আসে। যদি আমাদের বলে 5 গুণ হবে, তাহলে নিচে হবে 25 আর উপরে হবে 24। তাহলে যদি 5 গুণ হয় তাহলে নিচে হবে কত? 5 আর উপরে হবে কত? 24। 4 কত? 6 24, 4 6, তাহলে 2√6। 2√6 ডিভাইডেড বাই 5 গুণন এত সি। যদি 5 গুণ হয়, এটা কুয়েটে আসছে, ঠিক আছে? যদি 5 গুণ হয় তাহলে আমাদের সূত্র কি হবে? এই যে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, এর উপরে একটা রুট থাকবে। তাহলে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ারে রুট করলে কত হবে? নিচে হবে √25, উপরে হবে √24। √24কে আমরা লিখতে পারি 4 6 24, মানে 4 এর জন্য 2 আর √6। আর নিচে 25কে লিখতে পারি কত? 5। এরপরে দেখো, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের ভর
এর স্থির বরের 2 গুণ স্কেলের গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত হবে? ইসরাত 2√6 ডিভাইডেড বাই 5c। ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের বর এর স্থির বরের 2 গুণ, তাহলে স্কেলের গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত হবে? 2√6c ডিভাইডেড বাই 5। ফৌজিয়া, ঠিক আছে, ভেরি গুড। এটা দেখো, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের বর এর স্থির বরের কত? 2 গুণ। অন্যা 2√6 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে স্কেলের গতিশীল অবস্থার বর নির্ণয় করব। দেখো, আমরা জানি যে এটা যদি এত হয়, ভর যদি দ্বিগুণ হয়, তাহলে বেগ কত হবে? √3/2c। √3/2c হইলেই তো ভরটা দ্বিগুণ হবে। আবার এই বেগে যদি চলে, তাহলে এল কত হবে? বলছে স্কেলের গতিশীল অবস্থার এল ইকুয়াল টু কত হবে? L0 ডিভাইডেড বাই 2। এল অর্ধেক হবে, ঠিক আছে। একটা এটার আর একটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো, তবে এই ট্রিক্সটা কিন্তু যুক্তিযুক্ত না। এই ট্রিক্সটা যুক্তিযুক্ত না। এইভাবে তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কের মাধ্যমে করতে পারো যে m0 ডিভাইডেড বাই m ইকুয়াল টু এল বাই কত? L0। এল বাই L0। তাহলে এল চাইছে আমাদের, এল ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এল ইকুয়াল টু m0 এর মান কত দেওয়া আছে? এটা 1, এটা হচ্ছে কত? 2 গুণন L0 অর্ধেক। এইভাবে করতে পারো, তবে এটা হচ্ছে টিপস, জাস্ট হচ্ছে ট্রিক্স। এটা লেখা যায় না, এটা নোটের পাশে লিখে দিবা। এটা কেউ যদি নোটটা দেখে তাহলে বলবে ভুল পড়াইছে, কিন্তু আমি এইভাবে অঙ্ক সলিউশন করলে অ্যান্সার সঠিক আসবে। তবে এই যে এই সম্পর্কটা কিন্তু লেখা যায় না, এই সম্পর্কটা জাস্ট হচ্ছে এটা ট্রিক্স, অনলি ট্রিক্স। এই সম্পর্কটা কখনোই, কারণ এটার সাথে এটার কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক নাই। কিন্তু ওই যে দৈর্ঘ্য কমলে বর বাড়ে গতির সাথে সাথে, এই ক্ষেত্রে আমরা এটা লিখছি। অঙ্ক মিলবে, অঙ্ক সব ক্ষেত্রে মিলবে। এই তাইলে বরের যে বৃদ্ধি, এটা ক্লিয়ার? বর ক্লিয়ার কিনা? বরের বিষয়টা ক্লিয়ার কিনা? ভরের বিষয় সবার ক্লিয়ার কিনা? অনেক লেটে লেটে কমেন্ট আসতেছে আজকে, বুঝতেছি না। এত লেটে কমেন্টস আসলে তো ক্লাস লং টাইম হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে কাল দীর্ঘায়ন। তাহলে কাল দীর্ঘায়নের ক্ষেত্রে দেখো, গতির সাথে কি হবে? সময়টা বাড়বে। গতিশীল অবস্থায় ঘড়ি কি চলে? ধীরে চলে। আর ঘড়ি যদি ধীরে চলে, তাহলে আমরা জানি সময় কি হয়? বাড়ে। টি এর মানটা কি হয়? বাড়ে। যদি ঘড়ি ধীরে চলে, সেই ক্ষেত্রে সময় বাড়বে। তাহলে গতিশীল অবস্থায় সময় কি হবে? বাড়বে। তাহলে এই গতিশীল অবস্থার সময় টি, স্থিতিশীল বা আদি সময় হচ্ছে কত? T0। তাহলে টিটা হচ্ছে T0 এর কি? বড়। তাহলে এই গতিশীল অবস্থায় সময় বা পৃথিবীর সাপেক্ষে যে সময়টা, এটা হচ্ছে টি এর মান। পৃথিবীর সাপেক্ষে বা পৃথিবীর সময়টা হচ্ছে কি? আমাদের টি এর মান। এখন দেখো, টি ইকুয়াল টু T0 ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই কি? সি স্কোয়ার। আগের মতোই, নিচে বড় মান, উপরে ছোট মান। 1 মাইনাস উপরে বড় মান, নিচে হচ্ছে কি? ছোট মান। এটার হোল স্কোয়ার গুণন কি? সি। এটা হচ্ছে ভি। ওই যে আগের সূত্রই, যদি n গুণ হয় সবগুলোর ক্ষেত্রে কি একই জিনিস। 2 গুণ হইলে √3 বাই কত? 2c বা এত। 3 গুণ হইলে এই যে সেম মান, আগেরটার মতো, আগের গুলার মতোই। আর যদি আলোর বেগে চলে, আলোর বেগে চললে টি ইকুয়াল টু T0 ডিভাইডেড বাই কত? 0। টি ইকুয়াল টু T0 ডিভাইডেড বাই 0। এটার মান কত হবে তাহলে? অসীম। তাহলে ভর আর হচ্ছে সময় কি হবে? অসীম হবে যখন আলোর বেগে চলবে। তো আলোর বেগে চললে ভি সমান কত? সি। ভি সমান যদি সি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভি সমান সি হইলে টি ইকুয়াল টু T0 ডিভাইডেড বাই কত? 0। তাহলে এটা হবে কি? অসীম হয়ে যাবে। আলোর বেগে চললে ভর আর সময় অসীম। এখন দেখো, একটি মহাশূন্যযান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 4 দিন অতিবাহিত হবে?
BMRSTU 19-20-এর দুইটা ইউনিটে আসছে এটা, সবাই অ্যান্সার দিবা। একটা মহাশূন্যযান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 4 দিন অতিবাহিত হবে? সবাই অ্যান্সার দিবা। BMRSTU 19-20 দুইটা ইউনিটে আসছে। খুবই লেটে কমেন্ট আসতেছে আজকে, কোনো একদমই কমেন্ট আসতেছে না। এত নেট স্লো নাকি আমি বুঝতেছি না। ফৌজিয়া √3/2c, ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে দেখো টি ইকুয়াল টু 2t0, তাহলে 2t0 হলে ভি কত হবে? √3/2c, অথবা কল আসছিল, সরি ঝাপসা হয়ে যাবে, 2c ডিভাইডেড, এটার মানে হচ্ছে 2.59 গুণন 10⁻⁴ কত 8 মিটার পার সেকেন্ড, √3/2c, √3/2c। অন্না, অহনা, স্বর্ণালী, ইসরাত, ফৌজিয়া সবারটাই ঠিক আছে। √3/ হচ্ছে কত 2c হবে অ্যান্সার, কারণ এটা টি ইকুয়াল টু 2t0। তাহলে একটা মহাশূন্যযান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 4 দিন অতিবাহিত হবে? তাহলে এটার মান হচ্ছে কত? √3/কত 2c। এরপরে দেখো 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলেন, তার বর্তমান বয়স কত? সে 25 বছর বয়সে গেছে, তাহলে তার বর্তমান বয়সটা আমরা কি করব? বের করব। বর্তমান বয়স বের করতে আমাদের আগে বের করতে হবে t0। তাহলে সে কতটুকু সময় কাটাইছে তার তার হিসেবে, পৃথিবীর হিসেবের সময় হচ্ছে আমরা জানি কত টি, পৃথিবীর হিসেবে সময়টা হচ্ছে কি টি। তাহলে টি ইকুয়াল টু 1 মাইনাস কত b²/c²। তাহলে আমরা এই টি এর মান কত আছে? 30 বছর কাটায় আসছে, তাহলে 30, টি এর মান হচ্ছে 30। আর এই পুরাটার মান কত হবে? যেহেতু এটা 0.6c, 0.6c, তাহলে পুরাটার মান হবে 0.8। তাহলে 3 8 কত 24, তাহলে t0 এর মানটা কত হচ্ছে 24, পৃথিবীর হিসেবে কত 30 বছর। তাহলে তার বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স অফ্রিদা হনা 49, ভেরি গুড। বর্তমান বয়স হচ্ছে 25 যোগ 24, তাহলে এটার হচ্ছে কত 49 বছর। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 49, বর্তমান বয়স হচ্ছে 49 বছর। চন্দ্রিকা 49, এতক্ষণে চন্দ্রিকা ক্লাসের অনেকটুকু শেষ হয়ে গেছে। তাহিরা নিসা বলছে 49, ঠিক আছে, ভেরি গুড। তাহলে 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলেন, তার বর্তমান বয়স কত বছর? তাহলে ষষ্ঠে আসছে, রাজশাহীতে আসছে, জাতীয় কবি 19-20-এ আসছে, এটা হচ্ছে 24, আর এটা তাহলে পাইলাম কত 49 বছর। এখন দেখো কুয়েট 19-20-এ আসছে এবার, এখন মেয়ে মায়ের চাইতে বড় হয়ে যাবে, এটা এরকম একটা অঙ্ক, ঠিক আছে? মেয়ে মায়ের চাইতে বড় হয়ে যাবে। দেখো একজন মহিলা 30 বছর বয়সে 10 বছরের একটা কন্যাকে রেখে, একটা মহিলা 30 বছরের বয়সে 10 বছরের একটা কন্যাকে রেখে 0.98c বেগে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশে গেল। বেগ কত? এত। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটাইলেন। ফেরার পর তাদের কার বয়স কত হবে?
তাহলে মহাকাশে গেছে কে? মহিলা গেছে। কন্যাকে পৃথিবীতে রাইখে গেছে, পৃথিবীতে রাইখে মহিলাটা গেছে কত বেগে? 0.98 সি বেগে। সে কাটায় আসছে কত বছর? 30 বছর। তাহলে আগে টি নট বের করব, তার টি নট। তার টি নট কত হবে? টি ইকুয়াল টু √1 মাইনাস ভি স্কোয়ারের মান 9.98 হোল সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? সি স্কোয়ার। এত এই 98 কে 0.98 কে স্কোয়ার করলে বা আলোর বেগের মানটা যদি 0.98 হয়, তাহলে এই পুরা মানটার মান আসবে 0.2। এই পুরাটার মান কত আসবে হিসাব করলে? 0.2। তাহলে টি এর মান দেওয়া আছে 30 গুণন 0.2, তার মানে 2/কত? 10 ইকুয়াল টু কত? 6 বছর। 6 বছর। 0.98 কে যদি স্কোয়ার করো তুমি, তাহলে এটার মান আসবে 0.2 কম হবে, তার মানে 996। তাহলে 1 থেকে 0.96 মাইনাস করে দিলে কত হবে? 0.04। এটাকে যদি তুমি রুট করো 0.04, তাহলে কত আসবে? 0.2। তাহলে যদি আমরা এটাও শিখে ফেললাম যে আলোর বেগের মান যদি 0.98 হয়, তাহলে এই পুরা রুটের মানটা আসবে কত? 0.2। 0.2 হবে পুরা রুটের মান হবে। যদি আলোর বেগের মানটা 9.98 হয়, পুরাটা হবে কত? 0.2। তাহলে দেখো 6 বছর। তাহলে এখন মায়ের বয়স কত হবে? মায়ের বর্তমান বয়স তাহলে 6 যোগ 30 ইকুয়াল টু কত? 36 বছর। 36 বছর। আর তাহলে কন্যার বয়স কত হবে বর্তমান? কন্যার বর্তমান বয়স দেখো 10 বছরে রাইখে গেছিল, তার পৃথিবীতে বয়স কত ছিল? 10। আর সে তো আর গতিতে যায় নাই, সে তো পৃথিবীতেই ছিল। তাহলে তার সাথে আমরা যোগ করব কত? 30। সে তো যায় নাই মহাকাশে, তাহলে তার বয়স কত? 30। দেখো সে হয়ে গেছে 40 বছর, তাহলে কন্যাটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। মায়ের বয়স দেখো 36, কন্যার বয়স কত আসতেছে? 40। ঠিক আছে, এটা এবার কুয়েট 2019-20 আসছে, খুলনা বিজ্ঞান প্রযুক্তিতে। তাহলে দেখো মহিলাটা গেছে এত বেগে, আর কন্যাটা পৃথিবীতে ছিল, এই জন্য কন্যার বয়সের সাথে কত যোগ করছি? একটা 36 আর একটা হচ্ছে 40। তাহলে দেখো এটা হচ্ছে চন্দ্রিকা, ভেরি গুড। একটা 36 আর একটা হচ্ছে 40। তাহলে আমাদের বেসিক হচ্ছে যে টি নটটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে বা পৃথিবীর হিসাবে তিনি কত বছর কাটায় আসছে, টি এর মানটা। আর টি নটটা হচ্ছে যে স্থির অবস্থার সময়টা। তাহলে 36, 40 এই টাইপসটা সবার ক্লিয়ার কিনা? কাল দীর্ঘায়ন সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। কাল দীর্ঘায়ন সবার ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টস করো। বিচার এরকমই, ফৌজিয়াকে আমরা হচ্ছে এই 9.98 সি বেগ দিয়ে মহাকাশে পাঠায় দিব, তাহলে হচ্ছে তুমি এরকমই থাকবা, তোমার বয়স কমে যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো যে আইনস্টাইনের ভর সূত্র, ঠিক আছে, আইনস্টাইনের ভর সত্যি এরকম হয় কিনা এটা যায় দেখতে হবে, এরকম তো যায় না, আইনস্টাইন বলে গেছে। এখন দেখো তোমাকে পাঠাই দিব নি ইসরাত। ভর সূত্র হচ্ছে যে একটা স্থির অবস্থার শক্তি বা স্থিতি শক্তি, একটা বস্তুর স্থির অবস্থার শক্তি বা হচ্ছে কি স্থিতি শক্তি, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্থির অবস্থার শক্তি। আর গতি শক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এম নট সি স্কোয়ার। এটার মানে হচ্ছে কি সি এম মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এম মাইনাস কি
এম নট সি স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গতি শক্তি, এটা চলমান ভর, এটা হচ্ছে নিশ্চল ভর, দুইটা ভরের অন্তর গুণন কি সি স্কোয়ার, এটা হচ্ছে গতি শক্তি। তাহলে মোট শক্তিটা কত হবে? স্থিতি শক্তি আর গতি শক্তির যোগফল, এই দুইটা যদি যোগ করো তাহলে এই যে এম নট সি স্কোয়ার আর এই সি স্কোয়ারটা কি কাটা যাবে, তাহলে আমাদের তখন থাকবে কি এম সি স্কোয়ার। এই এম সি স্কোয়ার হচ্ছে আমাদের ই সমান এম সি স্কোয়ারটা হচ্ছে কি মোট শক্তি, মোট শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা মোট শক্তি। গতি শক্তির সমীকরণ হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর স্থিতি শক্তির সমীকরণ হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে দেখো কোন বস্তু কত দ্রুতিতে চললে এর মোট শক্তি স্থিতি শক্তির কি হবে? দ্বিগুণ হবে। কত দ্রুতিতে চললে এর মোট শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হবে। তাহলে মোট শক্তি কত? এম সি স্কোয়ার। স্থিতি শক্তি কত? এম নট সি স্কোয়ার। তাহলে বলছে স্থিতি শক্তির কি দ্বিগুণ, তাহলে সুতরাং এম ইকুয়াল টু কত? 2m নট। এম ইকুয়াল টু 2m নট। তাহলে এম যদি দ্বিগুণ হয় আমরা বেগ কত হবে জানি, বেগের আমাদের আর হিসেব নাই। তাহলে এটা যদি দ্বিগুণ হয় আমাদের বেগ হবে √3 ডিভাইডেড বাই কত? 2c। ঠিক আছে। তাহলে কত কোন বস্তু কত দ্রুতিতে চললে, কত দ্রুতিতে চললে এর মোট শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হবে। তাহলে স্থিতি শক্তির যদি দ্বিগুণ হয়, মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, স্থিতি শক্তি এম নেট সি স্কোয়ার, দ্বিগুণ বলছে এই জন্য 2 দিয়ে দিছি। 3 গুণ যদি হয় হবে ওই যে আগের মতোই, দ্বিগুণ হইলে এটার ক্ষেত্রে আমাদের কত আসবে? √3/2c। 3 গুণ হইলে 2√2 বাই কত? 2√2 ডিভাইডেড বাই 3c যদি 3 গুণ হয়। এটা কে কার 3 গুণ? মোট শক্তি স্থিতি শক্তির কি দ্বিগুণ বা 3 গুণ। কারণ যদি এটা 3 গুণ হয় তাহলে এম সমান কত পাবো? 3m নট। এম সমান কত পাবো? 3m নট। এরপরেরটা দেখো, কোন বস্তু কত দ্রুতিতে চললে এর গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হবে। গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হবে। কোন বস্তু কত দ্রুতিতে চললে, কোন বস্তু, ক্লিয়ার আসছে না? দেখো তাহলে এটা হচ্ছে আমাদের √3/2c। ফৌজিয়া, ভেরি গুড। কোন বস্তুর মোট শক্তি গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ। গতি শক্তি কত? এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে গতি শক্তি। কার দ্বিগুণ? স্থিতি শক্তির দ্বিগুণ। তাহলে 2m নট সি স্কোয়ার। এখন দেখো এম সি স্কোয়ার সমান কত লিখতে পারি? এটাকে ওই পাশে নিলে প্লাস করো, 3m নট সি স্কোয়ার। তাহলে এম সমান কত পাচ্ছি? 3m নট। তাহলে বেগ কত হবে? বেগ ইজ ইকুয়াল টু হবে 2√2 ডিভাইডেড বাই কত? 3c। 2√2 ডিভাইডেড বাই 3c হবে। কারণ এইখানে গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হইলে এম কত হয়? এম নটের 3 গুণ হয়ে যায়, এক বেশি হয়। গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হইলে এম নটের কি হয়? 3 গুণ হয়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বেগের মান হচ্ছে 2√2 বাই কত? 3c। 2√2 বাই 3c। ভেরি গুড। 2√2 ডিভাইডেড বাই 3c। এরপরে এটার অ্যান্সার সবাই দিবা। একটা বস্তু কত দ্রুতিতে চললে এর গতি শক্তি স্থিতি শক্তির সমান হবে। কত দ্রুতিতে চললে এর গতি শক্তি স্থিতি শক্তির সমান হবে? বুয়েট 12-13-তে আসছে। একটা বস্তু কত দ্রুতিতে চললে এর গতি শক্তি স্থিতি শক্তির সমান হবে। √3/2c। ভেরি গুড। √3/2c সমান হবে, তাহলে গতি শক্তি যদি স্থিতি শক্তির সমান হয় তাহলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি কত? এম নট সি স্কোয়ার। তাহলে এম সমান কত পাবো? 2m নট। এম সমান পাবো 2m নট। তাহলে বেগ সমান কত পাবো? √3 ডিভাইডেড বাই
2c। বেগ সমান পাবো √3 ডিভাইডেড বাই কত পাবো 2c। অনামিকা সাহাওয়ান্না √3/2c, নাইমা √3/2c, স্বর্ণালী √3/2c। ভেরি গুড, সবারটাই ঠিক আছে, √3/2c। এখন দেখো সমতুল্য শক্তি, যে ভর দেওয়া আছে ওইটার সমতুল্য শক্তি কত, এরকম যদি কোশ্চেন থাকে যে এই ভরের সমতুল্য শক্তি কত, তাহলে যে ভর আছে ওইটাকে আমরা ভর ধইরা ই সমান কি সূত্র ইউজ করবো, mc²। ই সমান mc²। তাহলে এম এর মান দেওয়া আছে কত, 5 ডিভাইডেড বাই 1000, 5 ডিভাইডেড বাই 5 গ্রাম আছে আর কি। আর সি স্কোয়ারের মান কত আছে, 9 গুণন 10⁻, কত 16, 9 গুণন 10⁻ কি 16। তাহলে এটাকে যদি আমরা করি 5 নং 45 গুণন 10⁻, কত হবে 13। এই যে 3 কাটা দিলে 10⁻, কত 13। তাহলে এটাকে লিখতে পারি 4.5 গুণন 10⁻14। ঠিক আছে, 4.5 ইন্টু 10⁻, কত লিখতে পারি 14 লিখতে পারি। তাহলে এটার মান হচ্ছে আমাদের 4.5 ইন্টু 10⁻14। এটা হচ্ছে আমাদের কি জুল একক। দেখো এটা হচ্ছে আমাদের জুল এককে। তাহলে 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত, 4.5 ইন্টু 10⁻13 না, 4.5 ইন্টু 10⁻, হচ্ছে 14। 45 গুণন হচ্ছে কত 10⁻13, 45 গুণন 10⁻, কি 13। তাহলে এইরকম যদি আমাদের থাকে, আমরা এটার অ্যান্সার কিভাবে করব, mc²। সমতুল্য শক্তি চাইলে এটার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি, সমতুল্য শক্তি চাইলে এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে mc²। তাহলে চন্দ্রিকার এটার হচ্ছে যে 4.5 ইন্টু 10⁻14 হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ইসলামিক, জাস্ট এগুলাতে আসছে। তাহলে 5 গ্রাম ভরের সমতুল্য, যে কোনো ভর যদি দেওয়া থাকে এটা সমতুল্য শক্তি বের করব কত দিয়ে, ওইটা ভর ধরবো আর c²। এখন দেখো জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে 1.6 দ্বারা ভাগ, জুলকে আমরা হচ্ছে কি করব ইলেকট্রন ভোল্টে নিব, সেই ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করব। আর জুল থেকে মেগা ইলেকট্রন ভোল্টে নিব, সেই ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা হচ্ছে কি করব 10⁻⁻13 দ্বারা ভাগ করব। এরপরে দেখো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিব, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে 1.6 10⁻19 দ্বারা গুণ, মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে 1.6 ইন্টু 10⁻⁻13 দ্বারা কি হবে, গুণ হবে। এখন দেখো c/√2 বেগে চলমান একটা কণার গতিশক্তি কত, c/√2 বেগে চলমান একটা কণার গতিশক্তি কত, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। স্থির অবস্থায় কণাটির ভর আছে কত, m0। তাহলে দেখো আমরা গতিশক্তি কি জানি, ইকে ইকুয়াল টু জানি mc², m মাইনাস কি m0 c²। এটা আমরা কি জানি গতিশক্তি। m সমান আবার কত লিখতে পারি, m0 ডিভাইডেড বাই 1 মাইনাস b²। b² এর মান কত আছে, c²/2, আবার আছে c², এটার রুট। ঠিক আছে, এটা হচ্ছে m এর মান, m0 ডিভাইডেড বাই 1 মাইনাস b²/c²। b² এর পরিবর্তে কত বসাইছি, যে c/√2। তাহলে b কে স্কোয়ার করলে কত হচ্ছে, c² কত 2, আর নিচের c² যদি কাটা দাও তাহলে এখান থেকে, আর এখানে আছে কত m0। ঠিক আছে, এখান থেকে m0 কি c²। এখন দেখো m0 কমন নিয়ে নাও, m0 কমন নিলে আমাদের এইখানে m0, এখানে m0, আর এইখানে এই c² কাটা লসাগু করলে উপরে যায় কি হবে, √2 মাইনাস 1 m0 c²। √2 মান আমরা জানি 1.414, তাহলে 1.414 থেকে 1 বাদ দিলে 0.414 m0 c²। তাহলে আমরা এটা আমাদের শেখা হয়ে গেল যে c/√2 যদি থাকে, তাহলে c/√2 থাকলে এর গতিশক্তি এত হবে। বেগ যদি c/√2 হয় তাহলে এর গতিশক্তি কত হবে, 0.414 m0 c²। তাহলে আমাদের যদি বলে
যে 0.4 এম নট 414 সি স্কোয়ার গতি শক্তি সম্পন্ন বস্তুর বেগ কত? আমাদের গতি শক্তি দেওয়া আছে কত? গতি শক্তি বইলা দিল 0.414 এম নট সি স্কোয়ার। তাহলে বেগ কত হবে? তাহলে বেগ আমাদের কত হবে? ইকুয়াল টু c/√2। উল্টা কোশ্চেন। এরপরে দেখো c/√2 বেগে চলমান কোন কণার ভরবেগ কত? ভরবেগ আমরা জানি p সমান কত? mv। আবার m সমান কত জানি? m নট ডিভাইডেড বাই যে 1 মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কত? সি স্কোয়ার। আর v এর মান কত আছে? c/√2। ভি এর মান আছে c/√2। এই পুরাটার মান কত আসে? 1/√2। তার মানে √2 উপরে যাবে। তাহলে √2 m নট গুণন c/√2। তাহলে এই √2 কাইটা দিলে m নট কত? c। m নট c। তাহলে c/√2 বেগে চলমান কোন কণার ভরবেগ কত? m নট c। এখন কোশ্চেন করলো p সমান m নট c হলে v সমান কত? তাহলে v ইকুয়াল টু কত হবে? c/√2। এটাও আমরা শিখলাম। c/√2 বেগে চলমান কোন কণার ভরবেগ কত হবে? এটা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে নাইমা বলছে 0.414 এম নট সি স্কোয়ার। ঠিক আছে, ভেরি গুড। তাহলে c/√2 বেগে চলমান কোন কণার ভরবেগ কত হবে? তাহলে p সমান হচ্ছে আমাদের কি? mv। আর m এর মান আমরা বসাইছি m নট ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার বাই কত? 2 সি স্কোয়ার m নট c। ভেরি গুড, m নট c। এরপরে দেখো আমাদের এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই যে যতটুকু পড়াইলাম, গতি শক্তি, স্থিতি শক্তি, মোট শক্তি, সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ক্লিয়ার। এখন দেখো ফোটনের কিছু ধর্ম আছে। এটা হচ্ছে চার্জহীন, তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। চার্জ না থাকলে সে কি হবে না? তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। আর ফোটন হচ্ছে আলোর বেগে চলে। আর এই ফোটনের স্থির ভর শূন্য। ফোটনের কোনো স্থির অবস্থায় কোনো ভর নাই। ফোটন গতিশীল হইলে সেই ক্ষেত্রে ভর হয়, কিন্তু স্থির অবস্থার ভর কত হবে? শূন্য। ফোটন আলোর বেগে চলে। আরেকটা হচ্ছে ফোটন হচ্ছে চার্জহীন, তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, আর এটাকে আয়নিত করা যায় না। এখন দেখো ফোটনের শক্তি হচ্ছে আমরা জানি E ইকুয়াল টু কত? এইচ নিউ। এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাই। E সমান কত? এইচ নিউ। নিউ হচ্ছে ফোটনের কি? কম্পাঙ্ক। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ কি? জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এরপরে দেখো মিউ সমান, তাইলে আমরা কত লিখতে পারি? মিউ সমান আমরা জানি c/ল্যামডা। কত? ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত লিখতে পারি? c/কত? মিউ। ল্যামডা সমান লিখতে পারি c/মিউ। এরপরে দেখো তাহলে ই সমান কত লিখতে পারবো? hc/ল্যামডা। ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ফোটনের স্থির ভর শূন্য হলেও গতিশীল অবস্থায় এর কি আছে? ভরবেগ আছে। গতিশীল অবস্থায় ফোটনের ভরবেগটা কত? এটা আমরা শিখবো। ফোটনের ভরবেগের সমীকরণ হচ্ছে এই সব কয়টা ফোটনের ভরবেগ। পি সমান h/ল্যামডা। আবার ল্যামডা সমান জানি কত? c/মিউ। ল্যামডা সমান c/মিউ যদি এখানে বসাও, তাহলে এইচ মিউ বাই কত হবে? c। আবার এইচ মিউ সমান আমরা জানি কত? ই।
তাহলে ই বাই সি এই কয়টা হচ্ছে ফোটনের ভরবেগের সমীকরণ। পি সমান এইচ বাই ল্যামডা, এইচ নিউ বাই সি, আর একটা হচ্ছে ই বাই সি। এরপরে দেখো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই যে ল্যামডা ইকুয়াল টু কত হবে, এইচ বাই পি। ল্যামডা ইকুয়াল টু, ল্যামডাটা এখানে নাও, পিটা এখানে নিয়ে আসো, এইচ বাই পি। পি সমান আবার আমরা জানি কি এম ভি, পি সমান এম ভি, এটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। আবার দেখো যদি পি আর ল্যামডা গুণ করো তাহলে কি পাওয়া যায়, এইচ পাওয়া যায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিটে আসছিল 19-20-এ, যে ফোটনের ভরবেগের সাথে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের গুণ করলে কি পাওয়া যায়, প্লাঙ্কের ধ্রুবক, তারপরে হচ্ছে ডিরাক ধ্রুবক, এরকম কয়েকটা ধ্রুবকের নাম বলা ছিল। তাহলে এটা কি পাওয়া যাবে, প্লাঙ্কের ধ্রুবক পাওয়া যাবে। যদি ভরবেগের সাথে ল্যামডা গুণ করো, মানে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য গুণ করা হয় ফোটনের ভরবেগের সাথে, তাহলে আমরা কি পাবো, প্লাঙ্কের ধ্রুবক পাবো। এরপরে দেখো কার্যাপেক্ষক, কার্যাপেক্ষকের ক্ষেত্রে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ নট, নিউ নটের পরিবর্তে আবার লিখতে পারি সি বাই কত, ল্যামডা নট। নিউ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর ল্যামডা নট হচ্ছে কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটার আবার সংজ্ঞা আছে, সর্বনিম্ন যে কম্পাঙ্কে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, এটা হচ্ছে কি, কম্পাঙ্কটা কি, সর্বনিম্ন। আর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, এটা হচ্ছে কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে সম্পর্কটা হবে, দেখো এটার ক্ষেত্রে মিউ সর্বোচ্চ, মিউ বড়, মিউ নট ছোট, আর এটার ক্ষেত্রে ল্যামডা নট বড়, ল্যামডা কি ছোট, কারণ ল্যামডা নটটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে এটাকে বলা হয় কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি, সূচন কম্পাঙ্ক। তাহলে সর্বনিম্ন যে কম্পাঙ্কে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় সেটাকে আমাদের বলা হয় সূচন কম্পাঙ্ক, আর সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় সেটা হচ্ছে কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এদের মধ্যে সম্পর্ক নিউ ইজ গ্রেটার অর ইকুয়াল নিউ নট, আর এটার সম্পর্কটা হচ্ছে ল্যামডা নট ইজ গ্রেটার অর ইকুয়াল ল্যামডা। এরপরে দেখো ফটো তড়িৎ ক্রিয়ার জন্য কিছু সমীকরণ আছে, আলোকের ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়ার সমীকরণগুলো হচ্ছে, গতি শক্তিকে আমরা লিখতে পারি ই মাইনাস কত, ডাব্লু নট, মানে এটা হচ্ছে কার্যাপেক্ষক, ই মাইনাস ডাব্লু নট। ই কে সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার, আর ই সমান জানি এইচ নিউ, ডাব্লু নট সমান জানি এইচ নিউ নট, ডাব্লু নট সমান আমরা জানি এইচ নিউ নট। তাহলে এইচ নিউ নট যদি হয় তাহলে নিউ মাইনাস কত, নিউ নট, এইচ যদি কমন নাও নিউ মাইনাস কত হবে, নিউ নট। আবার দেখো নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব হচ্ছে ক্যাথোডে প্লেটের সাপেক্ষে, ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ন্যূনতম ঋণ বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ সদ্য বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু ইভি, এই ভি নটটা হচ্ছে কি, নিবৃত্তি বিভব, ভি নটটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তাহলে এই ক্ষেত্রে বেগের মানটা যদি আমরা বের করি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে বেগ বের করলে √2 ই ভি নট বাই কত এম। সূত্রগুলা জানা লাগবে, অঙ্ক আসবে না, ক্যালকুলেটর ছাড়া যেগুলাতে ইউজ নাই এগুলা অঙ্ক আসবে না। সূত্র যেগুলা ক্যালকুলেটর ইউজ নাই ওগুলাতে, এগুলা থেকে অঙ্ক আসবে না, এগুলা থেকে আসতে পারে। আরেকটা সম্পর্ক আছে, এটা হচ্ছে কি, এইচ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই 2m ইকে, এটা হচ্ছে এম ইকে। এখন দেখো তাহলে এক্স রে এর ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, ইভি ইকুয়াল টু এইচ সি বাই কত, ল্যামডা, এইচ সি বাই ল্যামডা অথবা এইচ নিউ। তার মানে এই ই ভি নটটা হচ্ছে আমাদের কার মান, শক্তি বা কাজ, ই এর সমান। ঠিক আছে, আমরা জানি ইলেকট্রন ই ভি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ভি নটটা হচ্ছে নিবৃত্তি বিভবের মান, নিবৃত্তি বিভব। ই এর মান আমরা জানি কত, 1.6 ইন্টু 10⁻⁹। থিওরি কি কি পড়বা দেখো, থিওরি থিওরি পড়বা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া, আবিষ্কার করে কে, আইনস্টাইন। ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আইনস্টাইনকে নোবেল দেওয়া হয় 1905 সালে। নোবেল পান কবে, কত সালে, নোবেল 1905 সালে পায়।
এই ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য। এক্স রের কিছু বৈশিষ্ট্য আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলা যেমন এক্স রের বেগ কত, এক্স রে একটা চার্জহীন, তারপরে এক্স রে আলোর বেগে চলে, এই ধরনের যেগুলো আছে এগুলা। আর ব্যবহার, এক্স রে কই কই ব্যবহার করা হয়। এক্স রে মানে হচ্ছে এক্স রশ্মি, তারপরে ক্যাথোড রশ্মি, রঞ্জন রশ্মি। এই ক্যাথোড রশ্মি থেকে আসলে কি হয়, রঞ্জন রশ্মিটা তৈরি হয়। এই বই এগুলা পড়তে হবে একটু থিওরি। আমির স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমির স্যার অথবা তপন। এরপরে দেখো অঙ্ক করি দুই একটা। এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এর ফুটনের শক্তি কত? এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য এর ফুটনের শক্তি কত হবে? তাহলে দেখো জাহাঙ্গীরনগর কত আসছে, 16-17। তাহলে ফুটনের শক্তি আমরা ই ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে জানি এইচ সি বাই ল্যামডা। এইচ এর মান জানি 6.63 গুণন 10⁻⁻34। আলোর বেগের মান জানি 3 গুণন 10⁸ আর ল্যামডার মান জানি 6.63 গুণন 10⁻⁻7 -7। অ্যাংস্ট্রমের জন্য -10, কিন্তু এই যে এখানে পয়েন্ট দিয়ে দিছি উপরে আর নিচে কাটার জন্য, এখানে একটা পয়েন্ট দিয়ে দিছি, তাহলে এটা হচ্ছে কি 7। এই 7 উপরে যায় কত হবে 15। তাহলে এখান থেকে মান আসবে কত, 3 গুণন 10⁻⁻19। এটা দিয়ে এটাকে কাটা দিলাম, তাহলে এই পাওয়ার হবে 15 থেকে 34 গেলে কত থাকে -19। এটা কি হবে জুল, এত জুল। তাহলে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফুটনের শক্তি কত হবে? তাহলে একটা ফুটনের শক্তি হচ্ছে আমাদের কত, 3 গুণন 10⁻⁻19 কি জুল। এরপরে দেখো এত ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? সবাই আনসার দাও। এত ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? এটার আনসার সবাই দিবা, ফোটনের কম্পাঙ্ক। সিক্স 6.63 ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? 1.6 ইন্টু 10⁻⁻15। -15 কেন হবে? 10⁻⁻15 কেন হবে +15? দেখো এখানে আমরা জানি কম্পাঙ্ক চাইছে, ঠিক আছে। কম্পাঙ্ক যদি আমাদের বের করতে হয় তাহলে নিউ ইকুয়াল টু কত হবে, নিউ ইকুয়াল টু ই বাই কত হবে, ই সমান এইচ নিউ, তাহলে ই বাই এইচ। কারোটাই হয় নাই, কারোটাই না, কারোটাই হয় নাই। ই এর মান কত আছে 6.63 গুণন 1.6। ইলেকট্রন ভোল্টের মান কত 1.6 ইন্টু 10⁻⁻19। আর নিচে হচ্ছে এইচ এর মান কত 6.63 গুণন 10⁻⁻34। এটা এটা কাটা দিলাম, 34 উপরে যায় কত হবে -19, উপরে যায় 15 হবে। তাহলে 1.6 গুণন 10⁻15 কি কম্পাঙ্কের একক আমরা জানি হার্স বা পার সেকেন্ড, ঠিক আছে। পার সেকেন্ড বা হচ্ছে কি হার্স, হার্স বা পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ ইকুয়াল টু জানি ই বাই কত এইচ। তাহলে ই এর মান দেওয়া আছে 6.63 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে ভাঙাইলে 1.6 ইন্টু 10⁻⁻19 আর এইচ এর মান এত, তাহলে 1.6 ইন্টু 10 কত 15। এরপরে দেখো একটা ধাতুর কার্যাবেক্ষক, একজনের অ্যান্সারও হয় নাই।
এত সহজ কোশ্চেনের অ্যান্সার, তাহলে তো কিছুই বুঝো নাই। একটা ধাতুর কার্যাপেক্ষক এত ইলেকট্রন ভোল্ট। ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত হবে? তাহলে দেখো এইচ এর মান দেওয়া আছে কত? 6.63 ইন্টু 10⁻³ তাহলে কার্যাপেক্ষক দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক চাইছে, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু কি? কার্যাপেক্ষক ডিভাইডেড বাই কি? এইচ। কার্যাপেক্ষক ডিভাইডেড বাই কত? এইচ। তাহলে অ্যান্সার কি? আগেরটাই হবে, এই যে আগে যেটা করছি ওইটাই হবে। 6.63 গুণন 1.6 গুণন 10⁻⁻19 আর নিচে হচ্ছে 6.63 গুণন 10⁻⁻34। এটা কাটো, আগেরটাই অ্যান্সার। 1.6 গুণন 10 কি? 10⁻15। তাহলে অ্যান্সার হচ্ছে এই আগেরটাই। তাহলে একটি ধাতুর কার্যাপেক্ষক 6.63 ইলেকট্রন ভোল্ট। ধাতুর ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? তাহলে সূচন কম্পাঙ্ক আমাদের কত হচ্ছে? 1.6 ইন্টু 10⁻15 হার্জ অথবা পার সেকেন্ড। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, যদি ক্যালকুলেটর ছাড়া এরকম কঠিন হিসাব দেয়, তো দেখো আমরা কিভাবে সলভ করব। এত ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যদি এত বেগে চলে, তাহলে এর জন্য দ্রাব-ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, দ্রাব-ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দ্রাব-ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি? দেখো তাহলে এখানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত? ল্যামডা ইকুয়াল টু আমরা জানি এইচ বাই কত? পি। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এইচ বাই পি, অথবা যেহেতু এখানে বেগ দেওয়া আছে তাহলে এম ভি। এম ভি। তাহলে দেখো এইচ এর মান আমাদের কত আছে? এইচ এর মান ইকুয়াল টু 9.11 গুণন 10⁻⁻31। সরি, এইচ এর মান আমরা জানি 6.60 ইন্টু 10⁻⁻34। এখন আমরা এম এর মান জানি। এম এর মান কি জানি? এম এর মান জানি 9.1 ইন্টু 10⁻31 গুণন বেগের মান আছে 2.5 গুণন 10⁻6 10⁻6। এখন দেখো আমাদের অপশনগুলো এরকম আছে, আমরা এখন এটাকে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা আমাদের কঠিন, দশমিক আছে এই জন্য আরো এটাকে কি করা যায়, ক্যালকুলেটর ছাড়া একটু কঠিন। আমরা 10 এর পাওয়ার হিসাব করব। দেখো এটা দিয়ে এটাকে কাটলে থাকে উপরে কত? 3। উপরে থাকে 3, -3। আর এই 6 উপরে যায় কি হবে? -9। আবার নিচে এখানে আর একটা 10 আছে, তো এটা যদি কাটি তাহলে কত হবে? -10। 10 এর পাওয়ার এরকম আছে -10। দেখো 2.9 ইন্টু 10⁻, কত? -10। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। সি নাম্বারটা কি হবে অ্যান্সার? সি নাম্বারটা অ্যান্সার হবে। আমাদের ক্যালকুলেশন আমরা এইভাবে করব, যদি কঠিন ক্যালকুলেশন থাকে 10 এর পাওয়ার হিসাব করব। 10 অনলি 10 এর পাওয়ার হিসাব করে অ্যান্সার করে দিব। সি, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ইলেকট্রন যদি 10 এর পাওয়ার হিসাব করলে অ্যান্সার কত হবে? সি। এখন দেখো ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য 300 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য 300 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা জানি সি বাই ল্যামডা। সি এর মান হচ্ছে 3 গুণন 10⁸, আর এখানে হচ্ছে 3 গুণন 10⁻⁻7। তাহলে ইকুয়াল টু হচ্ছে 10⁻ কি? 15 হার্স। সি বাসুতে 18-19 আসছে, সি বাসু 18-19। 10⁻ কি? 15 হার্স। যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক আমরা জানি সি বাই ল্যামডা, সি ডিভাইডেড বাই কি? ল্যামডা। 10⁻15 হার্স। এখন দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ভেরি গুড। 10⁻15। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখো, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটা হচ্ছে হাইজেনবার্গের কি? অনিশ্চয়তা নীতি। ডেল এক্স যদি 0 হয়, ডেল পি কত হবে? ইনফিনিটি। ডেল এক্স যদি 0 হয় তাহলে ডেল পি কত হবে? এখানে যায় 0 দিয়ে যদি ভাগ করো, নিচে 0 গেলে কি হয়? ইনফিনিটি হয়।
আর ডেল এক্স যদি ইনফিনিটি হয় ডেল পি কত হবে? 0 হবে। এটা সাস্টে আসছে 18-19-এ। ডেল এক্স 0 হলে ডেল পি ইনফিনিটি, ডেল এক্স ইনফিনিটি হলে কত হবে? ডেল পি 0 হবে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা হচ্ছে ডেল এক্স। এটা মানে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, আর এটা হচ্ছে কি ভরবেগের অনিশ্চয়তা। ইজ গ্রেটার অর ইকুয়াল টু কি এইচ বাই কি 4 পাই। আমরা এর আগেও শিখাইছি ডেল পি ইকুয়াল টু সঠিক হচ্ছে এম ডেল বি। ডেল পি ইকুয়াল টু সঠিক হচ্ছে এম ডেল ভি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা। এখন দেখো আরেকটা জিনিস এই অধ্যায়ের লাস্ট, ফুটনের আপেক্ষিক বেগ। দুইটা ফুটনের আপেক্ষিক বেগ, একটা ফুটন এদিকে আর একটা ফুটন এদিকে বিপরীত বেগে, এটার আপেক্ষিক বেগ হবে বিএক্স প্লাস বিওয়াই 1 প্লাস বিএক্স বিওয়াই গুণ ফল ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার। এটা হচ্ছে কি ফুটনের আপেক্ষিক বেগ। এ ও বি দুটি ফুটন পরস্পর বিপরীত দিকে সি বেগে চলছে। বি এর সাথে এ এর আপেক্ষিক বেগ কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এ ও বি দুটি ফুটন পরস্পর বিপরীত দিকে সি বেগে চলছে, বি এর সাথে এ এর আপেক্ষিক বেগ কত হবে? তাহলে আপেক্ষিক বেগ দেখো কত হবে, দুইটা সি বেগে চলতেছে, তাহলে দুইটার বেগই সি, সি প্লাস সি 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে 2c, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু কত হবে? সি। তাহলে আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হচ্ছে সি। এ আর বি দুটি ফুটন পরস্পর বিপরীত দিকে সি বেগে চলছে, বি এর সাথে এ এর আপেক্ষিক বেগ কত হবে? সি হবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? সি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ক্লিয়ার, ক্লিয়ার সি ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টরে দেখো অঙ্ক খুবই কম, সেমিকন্ডাক্টরে মাত্র দুইটা অঙ্ক, দুইটা তিনটা অঙ্ক টাইপস আছে। একটা হচ্ছে সংগ্রাহক প্রবাহ, সংগ্রাহক প্রবাহ, আইসি ইকুয়াল টু হচ্ছে কি কালেক্টর। সংগ্রাহক প্রবাহকে বলা হয় আইসি, মানে এই যে কালেক্টর, সি মানে হচ্ছে কালেক্টর মানে সংগ্রাহক। নিঃসারক প্রবাহ মানে ইমিটর প্রবাহ আইই। পিট প্রবাহ মানে হচ্ছে আইবি, বেস, বেস প্রবাহ, বেস মানে হচ্ছে কি পিট। এখন আমরা নিঃসারক প্রবাহটা সমান লিখতে পারি বেস প্লাস কালেক্টর। ইমিটর ইকুয়াল টু লিখতে পারি বেস প্লাস কি কালেক্টর। ইমিটর ইকুয়াল টু বেস আর কালেক্টরের যোগফল। আবার আরেকটা আছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা, এটা সমান লিখতে পারি আইসি ডিভাইডেড বাই কি আই। আইসি হচ্ছে কালেক্টর ডিভাইডেড বাই কি ইমিটর, কালেক্টর ডিভাইডেড বাই ইমিটর হচ্ছে আমাদের কত? আলফা। আর প্রবাহ লাভ, প্রবাহ লাভ হচ্ছে বিটা, বিটা ইকুয়াল টু লিখতে পারি আইসি ডিভাইডেড বাই আইবি। এই যে বিটা এই জন্য নিচে আইবি, দুইটার ক্ষেত্রেই উপরে আইসি হবে, দুইটার ক্ষেত্রেই কি হবে? উপরে আইসি। কিন্তু এখানে বিটার বি, এই যে নিচে বি আছে আইবি, আর এটা আলফার ক্ষেত্রে সহজে মনে রাখবো পরেরটা, আইবি বাদে থাকে কি আই। আর আলফা সমান হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, তার মানে উপরে যা হবে নিচে তার চাইতে বেশি হবে, এক বেশি। উপরে যা হবে নিচে তার চাইতে এক বেশি হবে। এই তাহলে এই পুরা মানটা কত আসবে? একের চাইতে ছোট, আলফা অলওয়েজ একের চাইতে ছোট। আর বিটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, নিচের মানটা একের চাইতে কম আসবে। তাইলে এই ক্ষেত্রে আমাদের বিটার মানটা অলওয়েজ কি একের চাইতে বড়। এখানে একটা ছক আমি দিব, এটা অ্যাড করে নিবা নোটে, নোটে ছক অ্যাড করে নিবা, আমি একটা ছক দিব, এটা অ্যাড করে নিবা। তাহলে এটা হচ্ছে আলফা বিটা। এখন অঙ্কতে আসি, দেখো একটা ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে রয়েছে, এর নিঃসারক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার, পিট প্রবাহ 0.06 মিলি অ্যাম্পিয়ার, 0.06 মিলি অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক কত? প্রবাহ বিবর্ধন গুণক কত? তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বলছে ট্রানজিস্টরের সাধারণ প্রবাহ, ট্রানজিস্টরের সাধারণ, এটার ক্ষেত্রে কত আছে? তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করব। আলফা ইকুয়াল টু আমরা কি জানি? আইসি ডিভাইডেড বাই আই ই। আবার আইসি সমান কত লিখতে পারি? আইসি তো দেওয়া নাই, কালেক্টর প্রবাহ দেওয়া নাই,
দেখো নিঃসারক দেওয়া আছে আর একটা পিট দেওয়া আছে, পিট প্রবাহ। কিন্তু আমাদের কালেক্টর বের করতে পারি কিভাবে, আই ই মাইনাস কত আই বি, আই ই মাইনাস কত আই বি। তাহলে এই ক্ষেত্রে দেখো আর নিচে আছে কত আই। এখন এই দুইটার বিয়োগফল কত হবে, 1 মাইনাস 0.06, নিচে হচ্ছে 1, 1 থেকে 0.06 মাইনাস করলে কত হবে 0.94, 0.94, এটাই অ্যান্সার। ঠিক আছে 0.94। তাহলে প্রবাহ বিবর্ধন গুণকের মানটা আমরা পাচ্ছি কত 0.94। এরপরেরটা দেখো, একটা ট্রানজিস্টরের পিট ও নিঃসারক প্রবাহ যথাক্রমে এত এবং এত, আগেরটা রুয়েটে আসছে আর এটা আর ইউতে আসছে। দেখো এত এবং বিবর্ধন গুণক নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, প্রবাহ বিবর্ধন গুণক আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটার ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আছে পিট প্রবাহ আর একটা আছে কি নিঃসরক প্রবাহ। তাহলে আমরা বের করব কি আলফা, আমরা আলফা বের করব। আলফা ইকুয়াল টু কত লিখতে পারি, এখানে দেওয়া আছে ট্রানজিস্টরের পিট প্রবাহ আর নিঃসারক প্রবাহ। তাহলে ইমিটার মাইনাস কত, ইমিটার মাইনাস এটা, বিবর্ধন গুণক না দিয়ে এটা হচ্ছে ইয়া দাও, বিটা দাও, প্রবাহ লাভ দাও, প্রবাহ লাভ। কারণ বিবর্ধন গুণকের একটা করছি, এখন একটা প্রবাহ লাভেরটা করি। দেখো বিটা, বিটা ইকুয়াল টু আমরা জানি কি আই সি ডিভাইডেড বাই কি আই বি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই সির মান কত আসবে, এখানে আমাদের কালেক্টর নাই, তাহলে আই সি আবার আমরা জানি আই মাইনাস কত আই বি, আর নিচে হচ্ছে আমাদের আই বি। তাহলে নিচে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻⁴, আর উপরে হচ্ছে ইমিটার থেকে মাইনাস করে দিব পিট এবং নিঃসারক প্রবাহ যথাক্রমে এত এত। ওয়ান ওয়ান ওয়ান, এটার মান কত আসে 5 ইন্টু 10⁻⁻⁴, আর এটা যদি মাইনাস করি আমরা 1 থেকে মাইনাস করলে কত হবে 10 থেকে, এটাকে 10 লিখবো, এটাকে যদি 10 লিখি তাহলে উপরেও কত আসে 5 ইন্টু 10⁻⁴, তাহলে এটা কাটলে ইকুয়াল টু 1। এটাকে 10 লেখা 10⁻⁴, 10 থেকে এটা মাইনাস করে দিলে কত হবে, 10 থেকে মাইনাস করলে 5 হবে, 1। নাইমা 1, চন্দ্রিকা 1, ভেরি গুড। এই পর্যন্ত সবার ক্লিয়ার না, এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা, প্রবাহ বিবর্ধন গুণক ইমিটার বেস কারেন্ট কালেক্টর সবগুলা ক্লিয়ার কিনা, এটা একটা সূত্রই, পেঁচানোর আসলে কিছু নাই, সূত্র পারলেই পারবা। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টস করো। ক্লিয়ার, ভেরি গুড। এরপরে দেখো গতীয় রোধ, এরপরে হচ্ছে গতীয় রোধ। তো গতীয় রোধের ক্ষেত্রে দেখো পিএন জাংশনের গতীয় রোধ হবে আর ইকুয়াল টু কত ডিবি বাই ডিআই,
জাংশনের গতীয় রোধ হবে আমাদের ডিবি বাই কত, ডিআই। তাহলে পিভি জাংশনের গতীয় রোধ হচ্ছে ডিবি ডিভাইডেড বাই কত, ডিআই। আমরা আর সমান জানি ভি বাই আর আই, এখানে পরিবর্তন ডিভাইডেড বাই কি, প্রবাহের পরিবর্তন। তাহলে দেখো এটার অঙ্কও সহজ, একটা অঙ্কই আছে, দুই একটা একই অঙ্ক, সব সূত্র একই। পিএন জাংশনে এত ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 400 মিলি অ্যাম্পিয়ার। গতীয় রোধ কত, চুয়েটে আসছে আর একটা বরিশাল বিশ্ববিদ্যালয়। তাহলে গতীয় রোধ আর ইকুয়াল টু কত হবে, ডিবি, ডিবির মান হচ্ছে 0.1, 0.1 হচ্ছে কি গতীয় রোধ, আর এটার মান আছে দেখো কত, 400 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3। তাহলে 10 টু দি পাওয়ার -3 উপরে গেলে কত হবে, 1000, এটাতে গুণ করলে কত হবে 1/4। তাহলে 1/4, তার মানে 0.25, 0.25 ওহম। এটাই হচ্ছে এটার গতীয় রোধ, 0.25। চন্দ্রিকা, ভেরি গুড। কোন পিয়ান জাংশনের 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল কত, 400 মিলি অ্যাম্পিয়ার। গতীয় রোধ কত হবে, গতীয় রোধ হবে 0.25, 0.25, 0.25, 1/4, ভেরি গুড। এরপরে দেখো থিওরি, ইম্পর্টেন্ট কিছু থিওরি। অন্তরক সহজে তড়িৎ চলাচল করতে পারে না, প্রবাহকে একমুখীকরণ, ডায়োড রেকটিফায়ার, প্রবাহ একমুখীকরণ। অন্তরকের আপেক্ষিক রোধ হচ্ছে 10 টু দি পাওয়ার 12। দুই ব্যান্ডের শক্তির পার্থক্য হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। উদাহরণ সিরামিক, কাঁচ, কাঠ, রাবার। পরিবাহী সহজে তড়িৎ চলাচল করতে পারে, আপেক্ষিক রোধ 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। দুই ব্যান্ডের শক্তির পার্থক্য 0 ইলেকট্রন ভোল্ট, মানে কোনো শক্তির পার্থক্য নাই, নিষিদ্ধ ব্যান্ডের ইলেকট্রন ভোল্ট কত, 0। উদাহরণ কি, তামা, রূপা, অ্যালুমিনিয়াম এগুলা। অর্ধপরিবাহী অন্তরক আর পরিবাহীর কি মাঝামাঝি, আপেক্ষিক রোধ কত, 10 টু দি পাওয়ার -4 বা 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার 8 ওহম মিটার। দুই ব্যান্ডের শক্তির পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট অথবা 1 ইলেকট্রন ভোল্ট, দুইটা একসাথে থাকে না। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট শক্তির পার্থক্য, সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট। এখন দেখো পি টাইপ, পি টাইপ হচ্ছে চতুর্যুজি মৌল। চতুর্যুজি মৌল যেমন জার্মেনিয়াম বা সিলিকন, এটার সাথে যোগ করব কি, তিন যুজি। এই পি টাইপ আর এন টাইপের উদাহরণ, আর এটাই সবচেয়ে, পি টাইপ এন টাইপ থিওরির মধ্যে সবচেয়ে 4 স্টার 100 স্টার। এটা হচ্ছে পি টাইপ আর এন টাইপের উদাহরণ। এবার কতবার যে আসছে, মানে 19-20 প্রত্যেক বছরই আসে। তাইলে এখান থেকে উদাহরণ হচ্ছে 3 যুজি মৌল মিশাইতে হবে। উদাহরণ কি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আর পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে সংখ্যা লঘু, আর হোল হচ্ছে সংখ্যা গুরু আদান বাহক। এন টাইপের ক্ষেত্রে হচ্ছে পঞ্চযুজি, পঞ্চযুজি মৌলগুলা কি কি, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এগুলা কি হবে, পঞ্চযুজি মৌল কার সাথে যোগ করতে হবে, জার্মেনিয়াম বা সিলিকনের সাথে, মানে চতুর্যুজির সাথে আমরা কারে যোগ করব, পঞ্চযুজি মৌল এন টাইপে। এন টাইপে এটার উল্টা হবে, মানে ইলেকট্রন হবে সংখ্যা গুরু আর হোল হবে কি সংখ্যা লঘু এন টাইপের ক্ষেত্রে। আমি থিওরিগুলা সব দিয়ে দিব, সমস্যা নেই, একদম সুন্দর গোছানো থিওরি, যেগুলা লাগে অনেক ইম্পর্টেন্ট এগুলা পড়ায় দিচ্ছি। জাফসা জাফসা। এরপরে দেখো গেট, গেট, গেট আছে দেখো 3 ধরনের। মৌলিক গেট আছে, সার্বজনীন গেট আছে, বিশেষ গেট আছে। মৌলিক, সার্বজনীন, আর একটা হচ্ছে বিশেষ গেট। মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট। মৌলিক গেট দেখো নট গেট, অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড অর, আর একটা হচ্ছে কি নট গেট। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর। বিশেষ গেট হচ্ছে এক্স অর, এক্স নর। বিশেষ গেট হচ্ছে কি এক্স অর আর একটা এক্স নর, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। এগুলো হচ্ছে বিশেষ গেট। নট গেট দেখো একটা যা দিব এটার উল্টে যাবে, তো ইনপুট যদি 0 দেয় আউটপুট 1, ইনপুট 1 দিলে আউটপুট কত, 0। অ্যান্ড গেট দুইটার গুণফল,
যখন দুইটা ইনপুটই 1 হবে সে তখনই শুধুমাত্র আউটপুট কি সর্বোচ্চ 1, আর সবগুলাতে আউটপুট কত হবে 0। সত্যক সারণী। অর গেট, অর গেট আইসিটিতে সবাই এগুলা পড়ছো, সহজ বিষয়। অর গেট হচ্ছে দুইটার যোগফল, একটা 1 থাকলে সেটাই 1 হয়ে যাবে, যে কোনো একটা 1 যদি থাকে তাহলে অর গেটের সত্যক সারণী 1 1 1, আর সবার উপরে যে দুইটাতে 0 এটা হচ্ছে 0। বুলিয়ানের উপপাদ্য, যদি a প্লাস বির উপরে হোল বার থাকে এটাকে আমরা লিখতে পারি a বার ইন্টু বি বার, আবার গুণ ফলের উপরে হোল বার থাকলে আমরা আলাদা করে লিখতে পারি a বার প্লাস বি বার। এটা হচ্ছে বুলিয়ানের দুইটা উপপাদ্য। এগুলো আসছে 19-20 অনেক জায়গায় এগুলো আসছে, সুতরাং ইম্পর্টেন্ট। সালগুলো আমি লিখি নাই, তবে 19-20 মিনিমাম 6-7টা বিশ্ববিদ্যালয়ে আসছে। গেট খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড কে আবার উল্টায় দিব, তাহলে অ্যান্ডে যতগুলা 0 ছিল সবগুলা 1 হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। নর গেট হচ্ছে অর গেটের উল্টা, অর গেটে যতগুলা 1 ছিল নর গেটে ওইগুলা 0 হবে, আর যেটা 0 ছিল এটা কি হবে 1 হবে। নর গেট চিত্রটা এরকম। এক্সঅর এক্সক্লুসিভ অর, এটা এ এটা বি, তাহলে এটার ক্ষেত্রে এ বার বি বা এ বি বার দুইটার যোগফল এ বার বি অথবা এ বি বার। এটার সত্যক সারণী হচ্ছে, দেখো এটা এবার আসছে 19-20-এ, ডিইউ টেকনোলজি 7 কলেজ, 7 কলেজ না টেকনোলজিতে আসছে 19-20, যে ইনপুট দ্বয় যখন বিপরীত, ইনপুট দ্বয় যখন বিপরীত আউটপুট তখন সর্বোচ্চ, এরকম গেট কোনটি? ইনপুট বিপরীত, ইনপুট বিপরীত আউটপুট সর্বোচ্চ, এরকম গেট কোনটা? এটা হচ্ছে কি গেট? দেখো ইনপুট দ্বয় যখন বিপরীত, একটা 0 একটা 1, আউটপুট সর্বোচ্চ, একটা 1 একটা 0 আর একটা কি সর্বোচ্চ। ইনপুট দ্বয় যখন সমান সেম একই তখন হচ্ছে আউটপুট সর্বনিম্ন, সেম আউটপুট সর্বনিম্ন। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে সত্যক সারণী এটার উল্টাটা, তার মানে এই 0-র জায়গায় 1 আর এই 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0, এটা হচ্ছে এক্সক্লুসিভ নরের উল্টা, মানে এক্সক্লুসিভ অরের উল্টা সত্যক সারণী। গেট সবার ক্লিয়ার কিনা? গেট, গেট সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো আজকের লাস্ট টপিকস, লাস্ট, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা সবাই রূপান্তর গুলা জানো যে কোনটাকে কি বলে, ওইটার একটা ছক আমি দিব, যে যেমন এফ এফ সমান কত, ডেসিমেলের এফ সমান কত, এ সমান কত, ডি সমান কত, এগুলা মনে রাখতে হবে একটু, বাইনারি এগুলো আসে মাঝে মাঝে। হ্যাঁ, এখন ধরো আমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে? ডেসিমেল থেকে কি করব? বাইনারিতে রূপান্তর করব। তো ধরো আমাদের 38 বললো, 38 এটা ডেসিমেলে আছে, তাহলে এটার বাইনারি কত? এটার বাইনারি ইকুয়াল টু কত হবে? আমাদের কি বললো যে এটা হচ্ছে আমাদের কি, আমাদের এটা হচ্ছে, তাহলে এটার বাইনারি আমাদের কত হবে? এটার বাইনারিটা আমরা কিভাবে বের করব? তাহলে বাইনারি বের করার ক্ষেত্রে দেখো, বাইনারি যখন আমরা বের করব এটাকে আমরা দেখো 1 2 2 এর উৎপাদক গুলা নিব, 4 8 16 32, কোনটা কোনটা যোগ করলে 38 হয়? 32 4 2, 32 আর 4 36 আর 2 38, 38 হয়ে গেছে। তাহলে যেগুলা যোগ ফলে আসতেছে এগুলা 1,
বাকিগুলা 0। তাহলে এই যে 38-এর বাইনারি কত পাচ্ছি 1001110, এটাই হচ্ছে 38-এর কি বাইনারি। এখন ধরো আমাদের কি 56-এর বাইনারি কত, 56 ডেসিমেল ইকুয়াল টু বাইনারিতে কত। তাহলে এই 56 আমরা ওই যে সেম ভাবে নিব 1 2 4 8 16, আমাদের হচ্ছে 1 2 4 8 16 32, ধর 64 লাগবে না, দেখো 56, তাহলে 32 আর 16 আমরা কত জানি 48, 48 আর 8 কত হয় 56 হয়, 32 আর 16, এই 16তে হচ্ছে 48 আর 8 56, তাহলে 56 হচ্ছে কে কে যোগ করলে এই তিনটা, তাহলে বাইনারি হবে 1 1 1 0 0 0, চন্দ্রিকা ভেরি গুড 1 1 1 0 0 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি যেগুলা যোগ ফলে লাগতেছে এগুলা 1 আর বাকিগুলা কি 0, এটা হচ্ছে আমাদের কি এটার বাইনারি 56 এর বাইনারি কত। তারপরে আমরা জানি যে কোনটার ডেসিমেল গুলা এগুলা একটু মনে রাখতে হবে, যেমন আমাদের হেক্সাডেসিমেল ক্ষেত্রে এ সমান আমরা জানি কত, এ সমান জানি 1010, এর বাইনারি হচ্ছে এটা, বি এর বাইনারি আমরা জানি 1011, সি এগুলো আমাদের জানতে হবে। আমি ছকটা দিব মুখস্থ করে নিবা, ছক দিব এটা একটু, কারণ এখান থেকে মাঝে মাঝে আসে, ঠিক আছে, এখান থেকে মাঝে মাঝে আসে। তাইলে এটা হচ্ছে আমাদের দেখো এখান থেকে আমরা এটাকে কি করব বাইনারিতে রূপান্তর করতে পারি, অন্য রূপান্তরগুলো সাধারণত আসে না। বাইনারির যোগফল কিভাবে করে, ধরো আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগফল আমি এখানে লিখি যে বাইনারিতে আমাদের যোগফল, বাইনারির যোগফলগুলো আমরা কিভাবে বের করব, এই যোগফল তো আশা করি সবাই পারো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম একটা যোগ, সাপোজ ধরো 1 1 0 0 1 1, এটার সাথে যোগ করব 1 0 1 1, দেখো 1 0 1 1 আর একটা হচ্ছে কি 0 1, আরে 1 1 0 0 1 1, এটার সাথে যোগ করব ধরো 1 0 1 1 0 1, এটা আমরা যোগ করব, ঠিক আছে। যোগ কিভাবে করে, এক আর এক যোগ করলে 2 হয় না, এখানে হচ্ছে এক আর এক যোগ করলে একই হয়, হাতে থাকলো 1, আবার এক আর এক যোগ করলে কত থাকে, সরি এক আর এক যোগ করলে এখানে শূন্য হবে, দেখো 1 1, এই দুইটার যোগফল আমাদের কত হবে 0, আবার এখানে যদি যোগ করি 0, আবার এখানে এক আর এক যোগ করলে আমরা জানি 10 হয়, 10-এর 0 থাকলো, এক এই পাশে চলে আসছে, আবার এক আর এক যোগ করলে 10, 0 থাকলো, আবার এক এক যোগ করলে কত 0, আবার 0, আবার 0, এইখানে আইসা এক হবে আর একটা হাতের এক থাকবে, এটাকে আমরা কি বলবো ক্যারি, এটাকে বলা হয় কি ক্যারি বিট। তাহলে আমাদের এইটার যোগফল কত হচ্ছে 1 0 0, তাহলে এটার আমাদের যোগফল হচ্ছে 1, এটা হচ্ছে ক্যারি বিট, আর 0 0 কয়টা আছে 5টা, এটা হচ্ছে আমাদের কি যোগফল 1 1 0 0 0, 5টা 0, এটা হচ্ছে এই দুইটার কি যোগফল। তো যোগফল আসলেও আশা করি পারবা সবাই। তো বাইনারি গুলা এই যে সংখ্যা পদ্ধতি বা বাইনারি এগুলা আমাদের একটু মাঝে মাঝে আসে, এগুলা এই জন্য জানা লাগবে। তাইলে এটা থেকে আমরা 1 1 0 0 0, ভেরি গুড। আজকের ক্লাস সবার পুরাটা ক্লিয়ার কিনা, সবার আজকের পুরা ক্লাস ক্লিয়ার হয়েছে কিনা। পুরা ক্লাস সবার ক্লিয়ার কিনা, এই পর্যন্তই ক্লাস ছিল।
ক্লিয়ার? এরপর আর একটা লেকচার আছে, লাস্ট লেকচার, দেখা হবে ইনশাল্লাহ লাস্ট ক্লাসে। দেখা হবে না, কথা হবে। আমাদের ফিজিক্সের আর একটা লেকচার আছে, এটা কালকের দিন পরে নিব। ফিজিক্সের লেকচার আর একটা আছে, কালকের দিন পর সকালে শেষ করে দিব ইনশাল্লাহ ফিজিক্স। কালকে ম্যাথ ক্লাস হবে, কালকে ম্যাথের ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে ক্লাস এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। লাস্ট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানায়, এখানে ক্লাস আমাদের শেষ।